হ্যালো স্টুডেন্টস, আমি স্নেহাশিস মল্লিক। আজকে করাবো ক্লাস 9 ইউনিট 1 অর্থাৎ পরিমাপ বা পরিমাপের পদ্ধতি। এটা একটা ওয়ান শট ভিডিও। তো এখানে আমরা কি করব, যেগুলো একদম বাছাই করা টপিক অর্থাৎ তোমাদের বুঝতে অসুবিধা হয় বা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার মতো জিনিসগুলো, সেগুলো নিয়ে আলোচনা করব। তোমাদের ডাউটস থাকলে ভিডিওটা দেখে ভালো করে ডাউটসগুলো ক্লিয়ার করে নাও। আর একটা কথা আমি বারবার বলি, আবার বলবো, সেটা হচ্ছে একটা অনলাইন ভিডিও কিন্তু তোমার অফলাইন ক্লাসের রিপ্লেসমেন্ট কখনোই নয়। তাই আগে অফলাইন ক্লাসটা ভালো করে মন দিয়ে করো, অ্যান্ড তারপরেও যদি কিছু ডাউটস থেকে যায় এই ভিডিওটা দেখে ডাউটসটা ক্লিয়ার করে নাও। চলো এবার সরাসরি আমরা আমাদের পড়ানো টপিকে চলে যাব। পরিমাপ চ্যাপ্টারে প্রথমে আমাকে পড়তে হয়েছে রাশি। রাশি কী জিনিস? পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়কে বলা হয় রাশি। পরিমাপযোগ্য মানে কি? মানে যে জিনিসকে আমরা মাপতে পারি সেই জিনিসটাকে আমরা বলবো রাশি। যেরকম আমরা আমাদেরকে মাপতে পারি না, কিন্তু আমরা আমাদের ভর মাপতে পারি, আমরা আমাদের হাইট মাপতে পারি। তাহলে হাইট অর্থাৎ উচ্চতা অর্থাৎ দৈর্ঘ্য একটা রাশি। আমাদের ভর মাপতে পারি, আমাদের ওজন মাপতে পারি, আমরা যদি কোনো জায়গায় বল প্রয়োগ করি বল মাপতে পারি। তো যে যে জিনিসগুলো আমরা মাপতে পারছি সেই জিনিসগুলোই হচ্ছে এক একটা ভৌত রাশি। যেরকম হাসি, কান্না, ব্যথা, এই জিনিসগুলো কিন্তু আমরা মাপতে পারি না, তো এই জিনিসগুলো কিন্তু ভৌত রাশি নয়। যেরকম ধরো তোমাকে কেউ মারলো আর সাথে সাথে তুমিও তাকে একটা মেরে দিলে, তো কে বেশি জোরে মেরেছে হয়তো আমরা ফোর্সের দিক থেকে সেটা পরিমাপ করতে পারবো, কিন্তু কার বেশি ব্যথা লেগেছে আমরা কিন্তু সেটা কখনো মাপতে পারবো না। অর্থাৎ ভালোবাসা, ব্যথা, যে কোনো রকমের অনুভূতি, এগুলো কিন্তু পরিমাপযোগ্য নয়, তাই এগুলো রাশি নয়। পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়কেই বলা হয় রাশি। আচ্ছা, রাশি কয় প্রকার? রাশি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। স্কেলার রাশি কাদের বলে? যে সমস্ত রাশিগুলিকে শুধুমাত্র তাদের মান দ্বারাই প্রকাশ করা যায় তাদেরকে বলে স্কেলার রাশি। যেমন যেমন ধরো দৈর্ঘ্য। যদি বলা হয় যে গাইঘাটা থেকে হাবড়ার দৈর্ঘ্য কত, তাহলে দেখা গেল 14-15 কিলোমিটার হয়। তাহলে এই যে দৈর্ঘ্যটা, এটা বোঝাতে খালি দৈর্ঘ্যের মানটা আর এককটা বসালেই চলে। যেরকম 14 কিলোমিটার বা 15 কিলোমিটার, কোন দিকে কি বৃত্তান্ত বলার কোনো প্রয়োজন পড়ছে না। তো এক্ষেত্রে দৈর্ঘ্যটা হলো জাস্ট একটা স্কেলার রাশি। তার মানে যে রাশি বোঝাতে গেলে কোনো অভিমুখের প্রয়োজন হয় না, শুধুমাত্র মান দ্বারাই যাকে বোঝা যায়, তো সেই সমস্ত রাশি হচ্ছে স্কেলার রাশি। তার মানে ভেক্টর রাশি কী হবে? ভেক্টর রাশি হবে হচ্ছে যে সমস্ত রাশিকে বোঝাতে গেলে দিক আবশ্যিক, অর্থাৎ দিক বোঝাতেই হবে। দিক যদি না বোঝাও সেক্ষেত্রে রাশিটা সম্পূর্ণভাবে প্রকাশিত হবে না। যেরকম তোমাকে যদি আমি বলি হাতে এই পেনটা রাখলাম, ঠিক আছে, আচ্ছা পেনটার উপরে যদি আমি পেনটাকে যদি আমি ধাক্কা মারি বা পেনটায় যদি বল প্রয়োগ করি, তাহলে কি আমার হাতের থেকে পড়ে যাবে? অ্যান্সার দাও কমেন্ট বক্সে, কি মনে হয়? আমি পেনটার উপরে বল প্রয়োগ করবো, পেনটা হাতের থেকে পড়ে যাবে কিনা? হ্যাঁ, জোরেই বল প্রয়োগ করবো, আস্তে না। আস্তে টোকা মারলে হয়তো পেনটা পড়বে না, আমি জোরেই বল প্রয়োগ করবো, তাহলে পড়ে যাবে কি? কমেন্ট করো। আচ্ছা এইবার দেখাচ্ছি, আমি জোরে বল প্রয়োগ করলাম, দেখো পেনটা পড়ছে? পড়ছে না, পড়ছে না। কিন্তু এই বলটাই যদি আমি এদিকে প্রয়োগ করতাম তাহলে কিন্তু পেনটা স্লাইড করে পড়ে যেত। তাহলে আমি যখন বলছি যে আমি কতটা বল প্রয়োগ করছি, বলটা কোন দিকে প্রয়োগ করছি সেটা যদি না বলে দেওয়া যায়, তবে কিন্তু কাজটা মিনিংফুল হবে না বা বলটাকে প্রকাশ করা যাবে না ঠিক করে। তো সেজন্য বল হচ্ছে একটা ভেক্টর রাশি। এই বলকেই যদি আমি এদিকে প্রযুক্ত করতাম তবে পেনটা পড়ে যেত। এই বলটাকে যখন আমি এরকম ডাউনওয়ার্ড প্রযুক্ত করছি, তখন কিন্তু পেনটা হাতে আটকে রয়েছে, পড়ছে না। তার মানে কিছু কিছু রাশি এমন আছে যাদেরকে বোঝাতে গেলে তাদের দিক বোঝানোটা কিন্তু জরুরি, না বোঝালে তাদেরকে সম্পূর্ণভাবে প্রকাশ করা যায় না। তারা হচ্ছে ভেক্টর রাশি। আচ্ছা, উদাহরণ কি? তাহলে ধরো দৈর্ঘ্য, ভর, সময়, এগুলো হচ্ছে এক একটা স্কেলার রাশি। আচ্ছা, ভেক্টর রাশির উদাহরণ কি হবে? ভেক্টর রাশির উদাহরণ হচ্ছে ধরো বল, ভরবেগ, ত্বরণ, বেগ, এগুলো হচ্ছে এক একটা ভেক্টর রাশি। নেক্সট পড়ব হচ্ছে পার্থক্য, স্কেলার রাশি আর ভেক্টর রাশির পার্থক্য। স্কেলার রাশি বলতে বোঝায় এমন রাশিগুলিকে যাদের শুধুমাত্র মান আছে, কোনো অভিমুখ নেই। আচ্ছা, ভেক্টর রাশি বলতে সেই সমস্ত রাশিকে বোঝায় যাদের মান অভিমুখ দুইই আছে। 2 নম্বর পার্থক্য কি লিখবো? লিখতে পারি যে স্কেলার রাশি কেবলমাত্র স্কেলার যোগ বিয়োগ মেনে চলে, বা স্কেলার রাশির ক্যালকুলেশনগুলি স্কেলার যোগ বিয়োগ মেনে চলে। ভেক্টর রাশির যে ক্যালকুলেশনগুলি সেগুলো ভেক্টর যোগ বিয়োগ মেনে চলে। 3 নম্বর পার্থক্য লিখতে পারো, দুটি স্কেলার রাশির গুণফল সর্বদা স্কেলার রাশি হবে। কিন্তু দুটি ভেক্টর রাশিকে গুণ করলে কিন্তু ভেক্টর রাশিও হতে পারে, আবার স্কেলার রাশিও হতে পারে। এরকম এক্সাম্পল কি হয়, যেখানে দুটো ভেক্টরের গুণফলে একটা স্কেলার উৎপন্ন হচ্ছে। এর এক্সাম্পলটা তোমরা ক্লাস 9-এ পড়বে, কার্য। কার্য বা কৃতকার্য ইকুয়ালস টু বল ইন্টু সরণ। বল ভেক্টর রাশি, আবার সরণও একটা ভেক্টর রাশি, দুটো গুণ করে পাওয়া যাচ্ছে কার্য, কিন্তু কার্য কিন্তু একটা স্কেলার রাশি। তো তার মানে এটাও একটা পার্থক্য হতে পারে। এরকম পার্থক্য তোমরা বইতে পেয়ে যাবে, ভালো করে পড়ে নেবে, পরীক্ষায় খুব আসে। নেক্সট হচ্ছে উৎপত্তিগত দিক থেকে রাশি। উৎপত্তিগত দিক থেকে রাশিকে দুভাগে ভাগ করা যায়, একটাকে বলে মৌলিক রাশি আর একটাকে বলে লব্ধ রাশি। মৌলিক রাশি কাদের বলে? যে সমস্ত রাশিগুলো একা একাই নিজেকে এক্সপ্রেস করতে পারে, বা যাকে প্রকাশ করতে গেলে অন্য ভৌত রাশির হেল্প লাগে না।
তার মানে লব্ধ রাশি কাকে বলবো? যে সমস্ত ভৌত রাশিকে প্রকাশ করতে গেলে অন্য ভৌত রাশির হেল্প লাগবে। তা একটা লব্ধ রাশির উদাহরণ দিয়ে আরো ভালো বুঝতে পারবে। লব্ধ রাশি হলো ধরো ক্ষেত্রফল। তা আমি যদি লিখি ক্ষেত্রফল, আমি লিখলাম এরিয়া। এরিয়া ইকুয়ালস টু কি হয়? ক্ষেত্রফল ইকুয়ালস টু কোনো একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ধরো ইকুয়ালস টু কি হয়? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। মানে বেসিক্যালি দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য করেই তো ক্ষেত্রফলটা আসছে। তাহলে এরিয়া ইকুয়ালস টু তাহলে কি? লেন্থ ইন্টু লেন্থ। তাহলে দুটো লেন্থ গুণ হয়ে এরিয়াটা আসছে, রাইট? লেন্থ কিন্তু একটা ইন্ডিভিজুয়াল রাশি। লেন্থ বোঝাতে গেলে অন্য কোনো রাশির প্রয়োজন হয় না, তুমি ডাইরেক্টলি মেজার করতে পারছো কোনো একটা লেন্থ কি। কিন্তু দেখো ক্ষেত্রফল তোমাকে যদি নির্ণয় করতে হয় দুটো লেন্থকে গুণ করে তবে নির্ণয় করতে হচ্ছে। তার মানে এরিয়া কিন্তু একটা ডিপেন্ডেন্ট রাশি। কার উপর ডিপেন্ডেন্ট? লেন্থের উপরে ডিপেন্ডেন্ট, কিন্তু লেন্থ একটা স্বতন্ত্র রাশি। তাহলে এক্ষেত্রে কি বলতে পারি? লেন্থ হচ্ছে একটা মৌলিক রাশি আর এরিয়া হচ্ছে একটা লব্ধ রাশি। বর্তমানে আন্তর্জাতিকভাবে স্বীকৃত মৌলিক রাশি আছে 7টি, টোটাল 7টি আছে হচ্ছে মৌলিক রাশি, আর বাদ বাকি যত রাশি আছে সব কিন্তু লব্ধ রাশি। এটা নিয়ে পরে আমরা আরো ডিটেলসে পড়বো। তাহলে আপাতত আমাদের রাশি কয় প্রকার যদি জিজ্ঞাসা করে সবসময়, তাহলে বলবো রাশি কিন্তু দু প্রকার, স্কেলার রাশি অ্যান্ড ভেক্টর রাশি। আর যদি বলে রাশিকে উৎপত্তিগতভাবে কয় ভাগে ভাগ করা যায়, তাহলে সেটা দুই ভাগে, একটা হচ্ছে মৌলিক রাশি আর একটা হচ্ছে লব্ধ রাশি। নেক্সট টপিক, একক কি? একক হচ্ছে ধরো আমরা যখন কোনো পরিমাপ করি, কোনো রাশির পরিমাপ করি, তখন সেক্ষেত্রে রাশির পরিমাপটাকে শুধুমাত্র সংখ্যা দিয়ে বোঝানো যায় না। ধরো আমি বললাম আমাদের বাড়ি থেকে তোমাদের বাড়ির দূরত্ব 5। এই 5টা দিয়ে কিন্তু কোনোভাবেই বোঝানো যাচ্ছে না যে ঠিক কতটা দূর। সেটা কিন্তু হতে পারে 5 মিটার, মানে পাশেই বাড়ি, আবার হতে পারে 5 কিলোমিটার, মানে অনেক দূরে বাড়ি, রাইট? তো এরকম করে কিন্তু যদি শুধুমাত্র আমি 5 সংখ্যাটা বলি, কখনোই কাউকে বোঝানো যায় না যে আমি ঠিক কতটা অ্যামাউন্ট বলছি। তো অ্যামাউন্টটাকে বোঝানোর জন্য একটা অংশ সংখ্যার পাশে যোগ করতে হয়, সেই জিনিসটাই হচ্ছে একক। এই যে ধরো আমি দৈর্ঘ্য মাপবো, দৈর্ঘ্যের একটা ছোট্ট অংশকে নেওয়া হলো। আমি পেনের যে লেন্থটা, এই পেনের লেন্থটাকেই আমি ধরে নিলাম হচ্ছে 1। তাহলে এটাকে যদি আমি এককে কনভার্ট করি, তাহলে আমি বলছি এই দৈর্ঘ্যটাকে বলে 1 পেন। ওকে, তাহলে আমি এইভাবে পেনটাকে রেখে তারপরে আবার রেখে পরপর পরপর যদি আমি মাপি, মেপে যদি আমাদের বাড়ি থেকে তোমাদের বাড়ির দূরত্ব মাপি, দেখা গেল 500 হলো, 500খানা পেন পরপর রাখা যাবে। তাহলে সেক্ষেত্রে আমি বলতেই পারি আমাদের বাড়ি থেকে তোমাদের বাড়ির দূরত্ব কি? 500 পেন। এবার যদি তোমার হাতে পেনটাকে দেওয়া যায়, তোমার হাতে পেনটাকে দিয়ে বলা যায় যে তুমি ইমাজিন করো আমাদের বাড়ি থেকে তোমাদের বাড়ির দূরত্ব কত হতে পারে, এবার কিন্তু তুমি বুঝতে পারবে যে 500 পেন বলতে কি বোঝায়। শুধু 500 বললে কিন্তু তুমি বুঝতে পারতে না, কিন্তু 500 পেন বললে তুমি পেনটায় হাতে নিয়ে ইমাজিন করতে পারবে একটা পেন যদি এতটা হয় তাহলে তার 500 গুণ কতটা হবে। তো একক সেই জিনিসটাই, যে জিনিস, যে সুবিধাজনক পরিমাণটাকে আমি ধরে নিয়েছি। এককের সংখ্যা এখানে দেওয়া আছে, একবার পড়ে নেবে এবং মুখস্থ করে নেবে। কি বলছে? যে কোনো ভৌত রাশি পরিমাপের ক্ষেত্রে ওই ভৌত রাশির একটা সুবিধাজনক পরিমাণকে, যেমন দৈর্ঘ্য মাপবো, সেক্ষেত্রে আমি পেনের দৈর্ঘ্যটাকে একটা সুবিধাজনক পরিমাণ হিসেবে ধরেছিলাম। বলছে ওই ভৌত রাশিটা পরিমাপ করা হয়, ওই নির্দিষ্ট পরিমাণকে ওই ভৌত রাশির একক বলা হয়। অর্থাৎ এক্ষেত্রে এই যে পেন, এই পেনের দৈর্ঘ্যটাকে আমি ধরে নিয়েছিলাম 1, তাই আমি এটাকে বলতে পারছি এখন একক। তাহলে একক বুঝলাম। আচ্ছা, একক কত রকমের হয়? মৌলিক একক আর লব্ধ একক। তাহলে মৌলিক রাশির যদি একক হয় তাহলে সেটাকে বলবো মৌলিক একক। যেমন কি মৌলিক রাশি বলো দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্যের একক কি? মিটার, তাহলে মিটার একটা মৌলিক একক। লব্ধ রাশি ক্ষেত্রফল, তার একক বর্গমিটার একটা লব্ধ একক। নেক্সট যে ইম্পর্টেন্ট প্রশ্নটা বলবো সেটা হচ্ছে একক প্রয়োজন কেন? এটা তোমাদের পরীক্ষায় খুব দেয়। পয়েন্টসগুলো আমি এখানে সব লিখে রেখেছি সুবিধার জন্য, যাতে ভিডিওটা ছোট বানানো যায়। তো এগুলো পড়ে নেবে, এগুলো কিন্তু মুখস্থ করে নেবে। নেক্সট টপিক আমরা চলে যাব এককের বিভিন্ন পদ্ধতি। ছোটবেলা থেকে পড়ে আসছো এককের 3টে পদ্ধতি সম্পর্কে, সিজিএস পদ্ধতি, এফপিএস পদ্ধতি, এমকেএস পদ্ধতি। এই পদ্ধতি বলতে কি বোঝায়? যেরকম যখন আমরা দৈর্ঘ্য সেন্টিমিটারে মাপি, তখন আমরা ভর মাপি গ্রামে। কিছু কিছু রাশি আছে, কিছু কিছু লব্ধ রাশি আছে, ধরো আমি কথার কথা বলি ঘনত্ব। ঘনত্ব ইকুয়ালস টু কি হয়? ভর বাই আয়তন। আমরা ছোটবেলা পড়েছি ঘনত্ব ইকুয়ালস টু ভর বাই আয়তন। দেখো এখানে কিন্তু আমরা ভরও মাপছি, মানে ঘনত্ব মাপতে গেলে ভরেরও প্রয়োজন পড়ছে, আয়তনেরও প্রয়োজন পড়ছে, তাই তো? তাহলে ভরটাকে আমি কিসে মাপবো? ধরো গ্রামে মাপবো, তাহলে এখানে ভরের জায়গায় গ্রাম বসালাম। আয়তনের একক আইদার সেমি কিউব বসাতে হবে, অর বসাতে হবে মিটার কিউব। কোনটা বসাবো? যেহেতু ভর বসিয়েছি গ্রামে, তাই আয়তনটাকে বসাতে হবে সেমি কিউব। এই যে আমি একটা নির্দিষ্ট পদ্ধতি মেনে চললাম, এটাই হয়ে গেল সিজিএস পদ্ধতি। অর্থাৎ তার মানে কোনো একটা ভৌত রাশিকে, মানে লব্ধ রাশিকে বিশেষ করে প্রকাশ করার সময়, যখন আমরা দৈর্ঘ্য ভর সময় এগুলোর মাধ্যমে প্রকাশ করি, তখন আমাদেরকে একটা নির্দিষ্ট সিস্টেম মেনে চলতে হয়। এগুলো হচ্ছে সেই সিস্টেম।
যেখানে সিজিএস বলতে বোঝায় সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, এফপিএস বলতে বোঝায় ফুট পাউন্ড সেকেন্ড, এমকেএস বলতে বোঝায় মিটার কিলোগ্রাম সেকেন্ড। এরকম করে সারা পৃথিবীতে অজস্র পদ্ধতি আছে যে মানে বা অজস্র একক রয়েছে যেগুলো কিন্তু বিভিন্ন দেশ মেনে চলে। এবার সমস্যা হলো যে যার মতো একক পদ্ধতি মেনে চলায় নিজেদের মধ্যে কমিউনিকেশনে সমস্যা হচ্ছে। কিরকম? ধরো ব্রিটিশরা এফপিএস পদ্ধতি ইউজ করে। ওরা কি করে? ওরা হাইট মাপে ফুটে, আবার ভর মাপে পাউন্ডে, সময় মাপে সেকেন্ডে। খেয়াল করে দেখো সবকটাই আমাদের ক্ষেত্রে সময়টা সেকেন্ড, সেক্ষেত্রে সমস্যার কোনো ব্যাপার নেই। কিন্তু ধরো পাউন্ড, তুমি তোমার বার্থডে কেক বা তোমার কোনো বন্ধুর বার্থডে কেক বানাতে দিয়েছো কারোর কাছে। তো বার্থডে কেক বানাতে গেলে দেখবে জেনারেলি বেকাররা কি করে, ওনারা কেকটাকে পাউন্ডে মাপেন। স্টিল এখনো, কারণ ব্রিটিশরা এটা চালু করেছিল তো এখনো এটা আছে। তুমি কেজি বোঝো, তুমি কিন্তু পাউন্ড বোঝো না। তোমার যদি রিকোয়ারমেন্ট থাকে যে আমার 2 কেজি কেক লাগবে, এবার ধরো তুমি যে বেকারের কাছে গেছো সে বোঝেই না কেজি জিনিসটা কি, সে খালি পাউন্ড বোঝে। না তুমি তাকে বোঝাতে পারবে তোমার কতটা কেক লাগবে, না সে বুঝবে যে কতটা কেক তোমার লাগবে। তাহলে এই যে কমিউনিকেশন এররটা হচ্ছে বা এই জিনিসটা হচ্ছে, এটা সলভ করার একটাই উপায়। কি উপায়? যদি সবাই মিলে একটা একক ইউজ করি। যেরকম তুমি বোঝো লিটার, জলের ক্ষেত্রে বোঝো তুমি লিটার। দোকানে গিয়ে আজকে বলছো 2 লিটার জল দিন, তো সাথে সাথে দোকানদার তোমাকে একটা 2 লিটারের জলের বোতল দিচ্ছে। কিন্তু সেই জায়গায় যদি দোকানদার লিটার না বুঝে, দোকানদার সেমি কিউব বুঝতো বা সিসি বুঝতো, তুমি বলতে 2 লিটার জল দিন, জল আছে? তো দোকানদার তখন তোমাকে বলতো না জল তো লিটারে বুঝি না, আমরা সিসিতে বুঝি। তো তখন কিন্তু তুমি দোকান থেকে কিনতে পারতে না। তো এক্ষেত্রে আমাদের একটাই উপায়। উপায়টা কি? সকলে সেম ইউনিট ইউজ করা। সকলে সেম যদি একক ইউজ করি, সেক্ষেত্রে কি হবে, আমাদের লেনাদেনা বা বিজনেস বা যে কোনো সাইন্টিফিক ক্ষেত্রে কিন্তু সবাইকে আমরা সবটা এক্সপ্রেস করতে পারবো। তখন সায়েন্টিস্টরা কি করলো, এই যে এমকেএস পদ্ধতিটা ছিল, এমকেএস পদ্ধতির সাথে, এমকেএস পদ্ধতির মধ্যে মৌলিক একক কটা ছিল? মিটার ছিল, কিলোগ্রাম ছিল, সেকেন্ড ছিল। অর্থাৎ কটা রাশি ছিল? 3টে। এদের প্রত্যেকটা পদ্ধতির মধ্যে কিন্তু 3টে করে রাশি, দৈর্ঘ্য, ভর, সময়। দেখো মিটার দৈর্ঘ্য রাশি, কিলোগ্রাম হচ্ছে এক্ষেত্রে ভর মাপছি, আর সেকেন্ড সময় মাপছি। তাহলে দৈর্ঘ্য, ভর, সময় এই 3টে করে রাশিই ছিল। তো সায়েন্টিস্টরা তারপরে তো আরো প্রচুর রাশি বানিয়ে ফেলেছে। তো সেক্ষেত্রে আরো 4টে রাশিকে, আমি একটু আগে বলেছিলাম টোটাল মৌলিক রাশির সংখ্যা কটা আমাদের? 7টা। তো এই 3টের সাথে আরো 4টেকে যোগ করে নতুন একটা পদ্ধতি চালু করা হলো। সেই পদ্ধতিটার নাম দিয়ে দেওয়া হলো এসআই পদ্ধতি। এই এসআই পদ্ধতির পুরো নাম হচ্ছে স্ট্যান্ডার্ড ডে ইন্টারন্যাশনাল। এটা হচ্ছে ফ্রেঞ্চ কথা, তো যেটা যদি ইংলিশে যদি বলো তাহলে এসআই এর ফুল ফর্ম হয় ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে প্রত্যেকটি এক একটা মৌলিক রাশি অ্যান্ড তাদের এককগুলো দিয়ে দিয়েছি। মৌলিক রাশি এখানে কি কি আছে? দৈর্ঘ্য, ভর, সময়, উষ্ণতা, তড়িৎ প্রবাহ মাত্রা, পদার্থের পরিমাণ, দীপন প্রাবল্য। এদের প্রত্যেকের একক যথাক্রমে মিটার, কিলোগ্রাম, সেকেন্ড, কেলভিন, অ্যাম্পিয়ার, মোল, ক্যান্ডেল। এগুলো তোমাদেরকে কি করতে হবে? এগুলো সরাসরি মুখস্থ করতে হবে, উপায় নেই, এগুলো মুখস্থ করতেই হবে। কিন্তু সব থেকে বড় ব্যাপার হলো যদি 7টা একক, 7টা মৌলিক রাশির 7 রকম একক যদি মুখস্থ করতে পারো, যত লব্ধ রাশি আছে সবাই কিন্তু এই এককগুলোই মিলিয়ে মিশিয়ে তৈরি হয়েছে। আমরা এরপরে শিখব যে বিভিন্ন লব্ধ রাশিকে কি করে মৌলিক রাশির সাহায্যে প্রকাশ করতে হয়, অ্যান্ড সেখানে মৌলিক রাশির এককগুলোকে বসালেই কিন্তু আস্তে আস্তে লব্ধ রাশির এককগুলো চলে আসবে। তো তোমাদের কাজ হচ্ছে প্রথমে এই 4টিকে মুখস্থ করা। নেক্সট, এবার আমরা চলে যাব এককবিহীন ভৌত রাশি। এককবিহীন ভৌত রাশি বলতে কি বোঝায়? ধরো আমরা একটু আগে পড়েছি যে কোনো রাশিকে প্রকাশ করতে গেলে তার একক কিন্তু মাস্ট, একক ছাড়া রাশিকে প্রকাশ করা সম্ভব নয়। তাহলে এখানে বলছে এককবিহীন ভৌত রাশি মানেটা কি? এখানে একটা সংখ্যা, এখানে একটা রাশিমালা আমি লিখেছি দেখো। কোনো মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক ইকুয়ালস টু শূন্য মাধ্যমে আলোর বেগ বাই যে মাধ্যমে আলোটা যাচ্ছে সেই মাধ্যমের আলোর বেগ। তাহলে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক দেখো দুটো বেগের অনুপাত হচ্ছে, রাইট? তো এরকম কিছু কিছু ইকুয়েশন আমাদের ফিজিক্সে চলে আসে, যেখানে সামথিং ইকুয়ালস টু সামথিং বাই সামথিং এরকম চলে আসে, কোনো কিছু ইকুয়ালস টু কোনো কিছু বাই কোনো কিছু। আর তখন যদি এই দুটো রাশি সেমই হয় তাহলে এই দুটো রাশির এককও সেম হবে। বেগের একক আমরা জানি মিটার পার সেকেন্ড, এখানে এই বেগেরও একক হবে কি? মিটার পার সেকেন্ড। এবার যদি কখনো দুটো রাশির একক সেম হয়ে যায় অনুপাত অবস্থায়, তাহলে সেখানে কি হয়ে যাবে? এই একক দুটো কেটে যাবে। তার মানে যে অ্যান্সারটা বেরোবে সেই অ্যান্সারে কিন্তু কোনো একক থাকছে না। আমরা যেরকম ধরো বেগের ক্ষেত্রে বেগ ইকুয়ালস টু কি জানতাম? বেগ ইকুয়ালস টু জানতাম সরণ বাই সময়, রাইট? সরণের একক কি ছিল? মিটার, আর সময়ের একক ছিল সেকেন্ড। তার জন্য দেখো বেগের একটা একক এসেছিল মিটার পার সেকেন্ড। কিন্তু এখানে প্রতিসরাঙ্ক বার করার ক্ষেত্রে বেগ বাই বেগ এসছে, অর্থাৎ বেগ আর বেগের এককে কেটে যাচ্ছে, কোনো একক থাকছে না। তাহলে যখনই এরকম পরিস্থিতি ফিজিক্সে আসবে তখন যে রাশিগুলো আমরা পাবো সেগুলো হয়ে যাবে এককবিহীন রাশি।
তো প্রতিসরাঙ্ক হচ্ছে এরকম একটা রাশি যার একক থাকে না, কারণ এটি সমজাতীয় দুটি রাশির অনুপাত। দেখো দুটো বেগের অনুপাত। এরকম আরো রাশি আছে, আণবিক গুরুত্ব, তারপরে পারমাণবিক গুরুত্ব, আপেক্ষিক ঘনত্ব, এই ধরনের কিছু রাশি তোমরা বইতে পড়বে, যেগুলো কিন্তু এককবিহীন রাশি। নেক্সট চলে যাব এককের প্রতীক ব্যবহারের আন্তর্জাতিক নিয়ম। ধরো এই যে পোর্শনটা থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় বিভিন্ন এমসিকিউ কোশ্চেন আসবে। বিজ্ঞানীর নাম হলে প্রথম অক্ষরটা বড় হরফে হবে, আর পুরো বানান লেখা হলে সব ছোট হবে। এর মানেটা কি বলতে চাচ্ছে? ধরো আমি একটা এককের নাম বলি মিটার, দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার। তা মিটারের সিম্বল আমরা কেমন দিই? দেখো স্মল এম দিই, রাইট? কিছু কিছু ক্ষেত্রে দেখবে কোনো কোনো এককে কিন্তু আমরা ক্যাপিটাল লেটারে লিখি, যেরকম বলের একক কি হয়? নিউটন আমরা কিন্তু ক্যাপিটাল এন লিখি। এতদিন হয়তো বুঝে লেখনি জিনিসটা, কিন্তু এখন তোমাকে জানতে হবে। বিজ্ঞানীর নামে যদি কোনো একক থাকে তাহলে সেটা সবসময় আমরা ক্যাপিটাল লেটারে লিখব। যদি কোনো একক বিজ্ঞানীর নামে না হয় তাহলে সেটা সবসময় স্মল লেটারে লিখব। এবার যদি কখনো এরকম বিজ্ঞানীর নাম থাকে যেখানে দুটো লেটার আছে, যেরকম ধরো চাপের একক পাস্কাল লেখার নিয়ম হচ্ছে PA, তাহলে খেয়াল করে দেখো প্রথম অক্ষরটা কিন্তু ক্যাপিটাল, পরেরটা আবার ছোট। তাহলে এর থেকে শিখলাম যে যখন কোনো বিজ্ঞানীর নামে একক হবে সবসময় আদ্য অক্ষর অর্থাৎ প্রথম অক্ষরটা হবে বড়, পরেরটা হবে ছোট। এইভাবে আমরা এককগুলি লিখব। আর যদি কখনো সেই বিজ্ঞানীর নামটাকে পুরোটা লিখতে হয়, ধরো যদি আমাকে নিউটন নামটা পুরো লিখতে, ধরো তোমাকে বলছে 10 নিউটন বল, তাহলে 10 নিউটন লেখার সময় আইদার এরকম লিখতে পারি, লিখতে পারি 10 নিউটন। তাহলে এক্ষেত্রে দেখো নিউটন পুরো যে কথাটা সেটা কিন্তু আমরা স্মলে লিখেছি। এটাই হচ্ছে আন্তর্জাতিক নিয়ম। এবার আমরা তো আমরা সবসময় একক লেখার সময় সংকেতটাই ইউজ করি, পুরো নাম তো ইউজ করি না, তাই সমস্যা নেই। এবার এখান থেকে প্রশ্ন কেমন আসবে? প্রশ্ন আসবে হচ্ছে, ধরো দেখা গেল তোমাকে এমসিকিউতে জিজ্ঞেস করলো নিচের কোনটি সঠিক, বলের এককের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক। এটা দিল অপশান এ তে, এটা দিল অপশান বি তে, অপশান সি তে দিল যে A, B বোথ কারেক্ট, আর ডি তে দিল হচ্ছে নান। তাহলে এখানে তুমি বলো, কমেন্ট করে জানাও যে কোন অপশনটি কারেক্ট হবে। আমরা নেক্সট নিয়মে চলে যাব। নেক্সট বলছে এককের প্রতীক সর্বদা সোজা হরফে ছাপাতে হবে, বাঁকানো হরফে ছাপানো যাবে না। এই যে ইটালিক অক্ষরে ছাপানো যাবে না। তো একক যখন তোমরা দেখবে বইতে প্রিন্ট করা আছে যে নিউটনের এনটা দেখবে এরকম স্ট্রেট করা আছে, এরকম কাত করা অক্ষরে কিন্তু এরকম লেখা থাকবে না। সবসময় দেখবে এই জিনিসটা এইভাবে লেখা থাকবে। তো আমাদের লেখার ক্ষেত্রে আমরা যেহেতু সেই জিনিসটা অতটা মানে অনেকের হাতের লেখাই বাঁকা, তো সেক্ষেত্রে তারা কি করবে, তো সেই জিনিসটা অতটা দেখা হয় না, কিন্তু প্রিন্টিং এর ক্ষেত্রে এটা খুব মানা হয়। তো তোমাদের এমসিকিউ দিতেই পারে যেখানে নিউটনের এনটাকে সোজা করে রেখে দিল, আরেকটা নিউটনের এনকে কাত করে রেখে দিয়ে বললো যে কোনটি সঠিক হবে। তো এক্ষেত্রে কিন্তু সবসময় এই সোজা হরফটা সঠিক হবে। নেক্সট বলছে বহু বচনের ক্ষেত্রে প্রতীকের শেষে এস বা ইএস যোগ করা যাবে না, পুরো বানান লিখলে করা যাবে। তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বোঝাই জিনিসটা কিরকম হবে। ধরো তুমি বোঝাতে চাও 10 মিটার, তা আমরা 10 মিটার বোঝানোর জন্য কি লিখি? 10 মিটার মানে এম। তো আমরা এখানে 10 মিটার্স যখন আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজে কোনো কিছু বোঝাই যে এখান থেকে ওখানে কতটা হবে, তো ইংলিশ ল্যাঙ্গুয়েজে আমরা ট্রান্সলেশন করার সময় হয়তো মিটার্স কথাটা ইউজ করে থাকি, বাট ফিজিক্সে সেটা কিন্তু হবে না চিহ্ন বোঝানোর সময়। স্টিল তুমি যদি মিটার্সটা ফুল কথাটা লেখো তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু কারেক্ট হবে। 10 মিটার্সের ক্ষেত্রে এই জিনিসটা কারেক্ট হবে। তো সংক্ষেপে লিখলে এটা কারেক্ট, আর যখন তুমি পুরো বাক্যে লিখবে তখন এটা কারেক্ট। নেক্সট বলছে ভাগ চিহ্ন বোঝাতে 3 চোখ রেখা একবার ব্যবহার করা যাবে। এই জিনিসটা পরীক্ষায় আসুক না আসুক এটা তোমার ফিউচারের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। কিরকম? ধরো এরপরে তোমরা কিছু কিছু একক এরকম পাবে যেখানে দুটো জিনিস পরপর ভাগ হচ্ছে। যেরকম ধরো ক্লাস 10-এ উঠলেই তোমরা একটা একক পাবে মোলার গ্যাস ধ্রুবক, আর এর জুল বাই মোল ইন্টু কেলভিন। তো এই জিনিসটাকে কিন্তু এরকম করে লেখা যায় না যে জুল পার মোল পার কেলভিন, এরকম করে লেখা যায় না। অর্থাৎ এই পার জিনিসটা দুবার ব্যবহার করা যাবে না। তার বদলে আমরা কি করতে পারি? স্ট্যান্ডার্ড নিয়ম হচ্ছে জুল জিনিসটা লিখবো, মোল জিনিসটা লিখবো, তারপরে কেলভিন জিনিসটা লিখবো, প্রত্যেকটাকে পাশাপাশি লিখে দিলাম। যে ভগ্নাংশের উপরে ছিল সে যেমন ছিল তেমন থাকবে, আর যাকে নিচ থেকে টেনে উপরে নিয়ে গেছি তার পাওয়ারে একটা মাইনাস দিয়ে দেবো। মোলের পাওয়ারে কিছু ছিল না, মানে 1 ছিল, মানে এটার পাওয়ারে 1 ছিল, এটার পাওয়ারেও 1 ছিল, রাইট? তো মোলটা উপরে চলে গেছে মানে ওর পাওয়ারে একটা মাইনাস আসবে, তার মানে কত হবে? -1, এর পাওয়ারে হবে -1। তো এইটাই হচ্ছে অরিজিনাল পদ্ধতি একক লেখার। তো কখনোই আমরা কিন্তু এই ডাবল বাইতে যাব না, বা এটাকে এইভাবেও লেখার চেষ্টা করব না জুল বাই
মোল কেলভিন। এভাবে লেখা যায়, কিন্তু আমরা এভাবে শিখবো না, আমরা এভাবে লেখা শিখবো। নেক্সট বলছে এককের প্রতীকের মাঝে বা শেষে ডট চিহ্ন দেওয়া যাবে না, যেরকম এই 10 সেন্টিমিটার 10 ক্যালোরি, মানে কি বলতে চাচ্ছে, ধরো 10 সেমি, আমরা এতদিন এইভাবে লিখে এসেছি 10 সি ডট এম ডট, এইরকমটা কখনোই দেওয়া যাবে না। সেন্টিমিটার এককে দুটো লেটার আছে, তবুও এরকম ইউজ করা যাবে না। আমরা জানি সেন্টির একটা ফুল ফর্ম আছে, মিটারের একটা ফুল ফর্ম আছে, তো সেই জন্য অনেক সময় ভুল হয়ে যায়। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা মাঝখানে ডট দিয়ে ফেলি, ওরকম কিন্তু করা যাবে না। সবসময় মনে রাখতে হবে এই জিনিসটা কারেক্ট, এই জিনিসটা ভুল। হ্যাঁ, তবে কি হয়, তুমি একটা সেন্টেন্স শেষ করলে, ধরো বলতে পারলে লেন্থ অফ দ্য ওয়্যার ইজ 10 সেন্টিমিটার, বলে তুমি সেন্টেন্সটা শেষ করলে, সেখানে একটা ফুল স্টপ হিসেবে তুমি ডট দিতে পারো। সেখানে কিন্তু এই 10 সেমির পরে একটা ফুল স্টপ আসছে, ওটা তো সেন্টিমিটারের অংশ নয়, ওটা কিন্তু এসছে সেন্টেন্সের অংশ হিসেবে। তো দ্যাট ইজ কুল, ওটা করা যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, নেক্সট কি বলছে, বলছে এককের গুণফলের ফলে কোনো একক গঠনের ক্ষেত্রে একক দুটোর প্রতীকের মাঝে একটা স্পেস বা ডট চিহ্ন দেওয়া যাবে। তার মানে এসব ক্ষেত্রে ডট না দেওয়া গেলেও ডট কখন দেওয়া যাবে বলছে, বলছে যদি দুটো একক গুণ হয়। কিরকম, ধরো তুমি মিটার আর সেকেন্ড গুণ করছো, 10 মিটার ইন্টু 10 সেকেন্ড গুণ করছো, তাহলে সেক্ষেত্রে 10 10কে গুণ হয়ে 100 হয়ে যায়। মনে রাখতে হবে যে কোনো একক আর যে কোনো এককের মধ্যে কিন্তু গুণ হতে পারে, কোনো সমস্যা নেই, যোগ বিয়োগ করা যায় না। যে কোনো একক আর যে কোনো এককের মধ্যে যোগ বিয়োগ করা যায় না, কেবলমাত্র সমজাতীয় এককের মধ্যে এই যোগ আর বিয়োগ সম্ভব। আর গুণ ভাগের ক্ষেত্রে যে কোনো এককের সঙ্গে যে কোনো একক পসিবল। তাহলে আমি এখানে 10 মিটারের সঙ্গে যখন 10 সেকেন্ড গুণ করবো, কি হবে, প্রথমে সংখ্যার সংখ্যায় গুণ হবে, হয়ে গেল 100, তারপরে একক দুটো গুণ হবে, তাহলে কি হয়ে গেল এম ডট এস। ক্লিয়ার? তার মানে মিটার ইন্টু সেকেন্ড। তো এইভাবে করে আমরা কিন্তু দুটো লেটারের মাঝখানে ডট কখন দেব, যখন এদেরকে আমরা গুণ করব। যদি আমরা এখানে এই ডটটা না দিই, তাহলে দেখো কিসের সঙ্গে গুলিয়ে যেতে পারে, যদি 100 ms লেখা থাকে শুধু, এটার মানে কি বোঝায় জানো, এটার মানে যারা গেম খেলো তারা খুব ভালো করে জানো, 100 ms মানে কিন্তু 100 মিলি সেকেন্ড বোঝায়। অর্থাৎ ওই তোমরা গেম খেলার সময় দেখো না, পিং পিং ইস্যু দেখায় যে এত পিং, এত পিং, অত ms, ওখানে ms দিয়ে মিলি সেকেন্ড বোঝায়। তাহলে সেইখানে যদি আমি একটা ডট দিয়ে দিচ্ছি, তখন কিন্তু m এর মানে হয়ে যাচ্ছে মিলি না, তখন m এর মানে হয়ে যাচ্ছে মিটার, আর s এর মানে তো সেকেন্ড ছিল আগেও, পরেও তাই আছে। তো একটা ডট কতটা ইম্পর্টেন্ট সেটা আশা করি বুঝতে পারছো। তো নিয়মগুলো তোমরা বই থেকে ভালো করে পড়বে, যে এককের আন্তর্জাতিক নিয়মগুলো কি কি এক্স্যাক্টলি। তো সেই নিয়মগুলো পড়ার পর সেখান থেকে কি ধরনের শর্ট কোশ্চেন আসবে, এমসিকিউ আসবে। এমসিকিউ ছাড়াও শর্ট কোশ্চেন আসতে পারে যে কোনটি সঠিক, সত্য মিথ্যা লেখো। তো নিয়মগুলো মুখস্থ তোমাকে লিখতে দেবে না, বাট নিয়মগুলো তোমাকে জানতে হবে, সেইভাবে করে অবশ্যই ভালো করে পড়ে নেবে। আচ্ছা, নেক্সট কি করবে তোমরা, ঠিক এই পোর্শনটা শেষ হওয়ার পরে দেখবে কিছু মুখস্থ করার মতো জায়গা থাকবে। এইখানে মোটামুটি রাফলি 3-4 পেজ তোমাকে একটু মুখস্থ করতে হবে। এখানে প্রচুর ডেটা আছে, যেরকম কি কি দেখবে, মিটার, কিলোগ্রাম, সেকেন্ডের সংজ্ঞা রয়েছে, ওখানে অনেকগুলো সংখ্যা থাকবে। তুমি কি করবে, তার মধ্যে থেকে বেছে বেছে একটা করে সংখ্যা মুখস্থ করবে। ধরো মিটারের 2-3টে সংখ্যা রয়েছে, তার মধ্যে তোমার পছন্দ মতো দেখবে একটা আধুনিক সংজ্ঞা বলে লেখা থাকবে, সেটা তুমি মুখস্থ করবে। যে কোনো টেক্সট বুক থেকে মুখস্থ করতে পারো, কোনো ব্যাপার নেই। তবে হ্যাঁ, ওই আলোর বেগ বা সিজিয়াম পরমাণুর কম্পন, সিজিয়াম পরমাণুর কম্পনের একটা সংখ্যা থাকবে, দেখবে ফোন নাম্বারের মতো, 9192631770, এইরকম একটা সংখ্যা থাকবে। এতবার পূর্ণ কম্পনে যে সময় লাগে তাকে বলে 1 সেকেন্ড। তো এইরকম ইনফরমেটিভ যে সংখ্যাগুলো থাকবে, সেগুলো কিন্তু তুমি আলাদা করে মুখস্থ করবেই, সংখ্যাটা মুখস্থ করো আর না করো। যেরকম ক্রিপ্টন পরমাণুর একটা তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া থাকবে, আলোর বেগ দেওয়া থাকবে, তো এই ডেটাগুলো মুখস্থ করবে। নেক্সট থাকবে হচ্ছে সৌরদিন, গড় সৌরদিন, লিটার, ঘনত্ব, এগুলো সংখ্যা থাকবে, সংখ্যাগুলো একবার করে পড়ে নেবে। তারপর একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে লিটারের সংজ্ঞায় উষ্ণতার উল্লেখ থাকে কেন। এর উত্তরটা এইভাবে দেওয়া যায়, আমি বলছি, তুমি চাইলে লিখে নিতে পারো। সেটা হচ্ছে যে কোনো পদার্থের উষ্ণতা বাড়ালে জেনারেলি কি হয়, তার আয়তন বাড়ে, আর উষ্ণতা কমালে তার আয়তন কমে। এবার জলের ক্ষেত্রে সাধারণত এই জিনিসটা 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার উপরে ফলো করে। অর্থাৎ তুমি 20 ডিগ্রি 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জলকে যদি গরম করো, ওর আয়তন বাড়বে, ওকে যদি ঠান্ডা করো আয়তন কমবে। আচ্ছা, আয়তন কমছে, তুমি ঠান্ডা করছো, আয়তন কমছে, আয়তন কমতে 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 দেখা যায় 4 ডিগ্রি সেন্টিগ্রেডে যেই আসবে জল, তখনই ওর আয়তনটা হয়ে যাবে সব থেকে মিনিমাম, মানে সর্বনিম্ন। 4 ডিগ্রির থেকে তুমি উষ্ণতা যদি আরো কমিয়ে 3 ডিগ্রিতে আসো, নর্মালি কি হওয়ার কথা, জলের আয়তন আরো কমে যাওয়ার কথা, কিন্তু হবে উল্টো। 4 ডিগ্রি থেকে 3 ডিগ্রিতে আসলে জলের আয়তন আবার বাড়তে শুরু করবে, 3 ডিগ্রি থেকে 2 ডিগ্রিতে আসলে আবার বাড়তে শুরু করবে। তার মানে এখানে যে 4 থেকে 0 পর্যন্ত, 4 ডিগ্রি থেকে 0 ডিগ্রিতে যাওয়া পর্যন্ত জল একটা উল্টো আচরণ করে। এটাকে বলে জলের ব্যতিক্রান্ত প্রসারণ। বোঝাতে পারলাম আশা করি। তো যদি এই জিনিসটা হয়, তাহলে সেক্ষেত্রে কি বলবো, তাহলে সেক্ষেত্রে বলবো যে যে কোনো
পদার্থর উষ্ণতা কমাতে থাকলে তার আয়তন কমে। কিন্তু জলের ক্ষেত্রে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এর ব্যতিক্রম লক্ষ্য করা যায়। আমরা জানি 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের আয়তন সর্বনিম্ন এবং ঘনত্ব সর্বোচ্চ হয়। তাই এই উষ্ণতাটিতে যেহেতু জলের আয়তন সর্বনিম্ন এবং ঘনত্ব সর্বোচ্চ, তাই এই উষ্ণতায় 1 কেজি বিশুদ্ধ জলের আয়তনকে বলে 1 লিটার। যদি এর থেকে উষ্ণতা বাড়ানো হয় বা কমানো হয় সেক্ষেত্রে জলের আয়তন পরিবর্তিত হয়ে যাবে। সেই জন্য লিটারের সংজ্ঞায় উষ্ণতা উল্লেখ করা থাকে। মানে ধরো 1 লিটার মানে তো আমরা কিছু পরিমাণ আয়তন বোঝাবো। তো যদি তুমি কোনো কিছুর উষ্ণতা বাড়িয়ে দাও তাহলে সেক্ষেত্রে তার আয়তনটা বেড়ে যাচ্ছে। তার মানে 1 লিটারের আয়তনটা আগে যতটা ছিল এখন তো তার থেকে বেশি হয়ে গেল। আমি তো নির্দিষ্ট করে বোঝাতে পারলাম না। দ্যাটস ওয়াই কি করতে হবে, আমাকে উষ্ণতা উল্লেখ করতে হবে লিটারের সংজ্ঞায়। আচ্ছা, নেক্সট কি মুখস্থ করবে? বিভিন্ন মাপের একক, তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক। যেরকম দেখবে চার্ট আছে, তার মধ্যে লেখা থাকবে মিলি, মাইক্রো, ন্যানো, পিকো, ফেমটো, অক্টো। এগুলো মুখস্থ করবে। যেরকম মিলির ভ্যালু তোমার দেওয়া থাকবে হচ্ছে 10⁻³ মিলি মানে দেওয়া থাকবে 10⁻³ তো তারপরে কবিতার মতো করে যদি তুমি মুখস্থ করো মিলি, মাইক্রো, ন্যানো, পিকো, ফেমটো, অক্টো, তো এই কবিতার মতো করে মুখস্থ করলে কি হবে? দেখবে 3 করে কমছে, অর্থাৎ 10⁻³ 10⁻6 10⁻9 এইভাবে কর গুনে গুনে তুমি করতে পারবে। মানে মিলি যদি 10⁻³ হয়, মাইক্রো হবে 10⁻6, তারপরে ন্যানো হবে 10⁻9, এরকম করে পরপর চলতে থাকবে। ঠিক তারপরে যেটা বড়োর দিকে হবে সেটা হচ্ছে মেগা গিগা, অর্থাৎ কিলো, মেগা, গিগা, টেরা, পেটা, এক্সা। এক্ষেত্রে 3 করে বাড়বে। কিরকম হবে? কিলো হচ্ছে 10⁻3, মেগা হচ্ছে 10⁻6, গিগা হচ্ছে 10⁻9। তো এইরকম করে করে বাড়তে থাকবে। ঠিক আছে, তো এই চার্টগুলো তোমরা মুখস্থ করবে। আচ্ছা, নেক্সট আসছে হচ্ছে পারসেক, আলোকবর্ষ, AU অর্থাৎ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। এরকম দেখবে নতুন নতুন কিছু একক তোমাকে দেওয়া হবে। 1 AU এর সংজ্ঞা পড়বে। 1 AU ইকুয়ালস টু কত কিলোমিটার। আচ্ছা, এক আলোকবর্ষ মানে কত কিলোমিটার, আলোকবর্ষ কোন রাশির একক, পারসেক কোন রাশির একক, 1 পারসেক মানে কত আলোকবর্ষ, 3.26 আলোকবর্ষ। এই ভ্যালুগুলো তোমরা ভালো করে মুখস্থ করবে। এখান থেকে প্রচুর শর্ট কোশ্চেন আসে। তবে হ্যাঁ, একটা জিনিস এখান থেকে বোঝার মতো জিনিস আছে, সেটা হচ্ছে এই যে চার্টগুলো, এই চার্টগুলোর এককগুলির মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ণয় কিছু করা তোমাদের আমি এখন শেখাবো। যেমন ধরো 1 পারসেক ইকুয়ালস টু কত আলোকবর্ষ, এটা তোমার বইতেই দেওয়া থাকবে। কিন্তু 1 মাইক্রো ইকুয়ালস টু কত ন্যানো, এগুলো কিন্তু বইতে দেওয়া থাকবে না। তো এইগুলো কি করে ক্যালকুলেশন করতে হয় আমি জাস্ট একবার দেখিয়ে দিচ্ছি। ধরো মিলি, বক্সে দেখবে মিলি মানে দেওয়া আছে 10⁻³ তো ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে তুমি আজকে থেকে মনে রাখবে মিলি শব্দটার মানেই হচ্ছে 10⁻³ তাহলে যেখানে তুমি মিলি শব্দটা দেখবে অঙ্কের মধ্যে, তুমি কি করতে পারো, সেখানে মিলি শব্দটাকে অফ করে অর্থাৎ সরিয়ে দিয়ে সেখানে 10⁻³ বসিয়ে দিতে পারো। যেরকম তোমাকে যদি বলে মিলিমিটার, মিলিমিটার, তুমি কি করতে পারো, দেখো মিলি কথাটার মানেই কত, 10⁻³, তার মানে 10⁻³ মিটার। অর্থাৎ তাহলে দেখো মিলিমিটার মানে কিন্তু 10⁻³ মিটার। 10⁻³ মানে কি 1/10⁻³ কি করলাম, এখানে -3 আছে মানে তলায় নিয়ে আসলে এখান থেকে মাইনাসটা চলে যায়। তাহলে এত মিটার, এখান থেকে 10⁻³ মানে কি 10কে 3 বার গুণ, তার মানে অর্থাৎ এখানে হয়ে যাচ্ছে 1000। তাহলে 1/1000 মিটার। দেখো আমরা তো তাই জানি যে মিলিমিটার মানে 1 মিলিমিটার মানে কি 1 মিটারের 1000 ভাগের 1 ভাগ না, এটা চলে আসলো। তো আমাদেরকে কি মনে রাখতে হবে যে মিলি শব্দটার জায়গাতেই আমরা এখানে 10⁻³ বসিয়ে দিতে পারবো। যেরকম ধরো মাইক্রো, মাইক্রো মানে কি বোঝায়, 10⁻⁻6 বোঝায়। তাহলে যেখানে যেখানে আমরা মাইক্রো শব্দটা দেখতে পাবো সেই সেই জায়গায় আমরা কিন্তু 10⁻6 বসিয়ে দিতে পারবো। তাহলে তোমাকে ধরো জিজ্ঞেস করেছে একটা প্রশ্ন যে 1 মিলি ইকুয়ালস টু কত মাইক্রো, এই ধরনের প্রশ্নগুলো কি করে সলভ করে। তাহলে আমি এখানে 1 মিলি ইকুয়ালস টু ধরে নিলাম তাহলে x মাইক্রো, ঠিক আছে, 1 মিলি ইকুয়ালস টু x মাইক্রো ধরে নিলাম। এইবার আমার কাজ হচ্ছে জাস্ট মিলি আর মাইক্রোর ভ্যালুটা এখানে বসিয়ে দেওয়া। তাহলে 1 মিলি, তাহলে 1 ইন্টু মিলি মানে 10⁻³ তাহলে x ইন্টু মাইক্রো মানে কত 10⁻6। আমার জাস্ট ক্যালকুলেশন করে x এর ভ্যালুটা যদি বার করতে পারি তাহলেই তো হয়ে যাবে 1 মিলি ইকুয়ালস টু কত মাইক্রো। তাহলে চলো ক্যালকুলেশন করি। তাহলে x ইন্টু 10⁻6টাকে এখানে আনলাম আর এ পাশে 10⁻³ রেখলাম, সাইড চেঞ্জ করেছি দুপাশে তাই আর মাইনাস আনিনি। আচ্ছা, নেক্সট কি করব, তাহলে x ইকুয়ালস টু লিখবো 10⁻³ এ পাশে যেটা আছে সেটাই ভগ্নাংশের পাশে তলায় চলে যাবে 10⁻6। ভাগের সময় কি হয়, পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়, তাহলে এখানে কি হবে
10⁻³ মাইনাস তারপরে -6 অর্থাৎ +6 হয়ে যাবে। জায়গাটা যারা বোঝনি, তোমাদের ক্লাস 9-এ প্রথমে সূচক আছে, সূচকের অঙ্কগুলো ভালো করে করো, নাহলে কিন্তু এগুলো মাথায় ঢুকবে না। ভৌত বিজ্ঞান পড়তে গেলে তোমাকে সবার আগে অঙ্ক ক্লিয়ার করতে হবে, অঙ্ক ছাড়া কিন্তু ভৌত বিজ্ঞান সম্ভব নয়। আচ্ছা, তাহলে কি হলো এখানটায়, -3 প্রথমে বসলো, তারপরে নিচের পাওয়ারটা বিয়োগ হবে, -6 বিয়োগ হবে, সেক্ষেত্রে দুবার মাইনাস আসায় মাইনাসে মাইনাসে প্লাস এসছে। তাহলে ক্যালকুলেশনে অ্যান্সার কত আসলো, 10⁻³ + 6 মানে কত, +3। তাহলে এক্স এর ভ্যালু কত বেরোলো, 10⁻3। তাহলে অ্যান্সারে কি লিখবো, সুতরাং 1 মিলি = 10⁻³ মাইক্রো। তো এগুলো একটু তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, অ্যান্ড তাছাড়াও দেখবে তোমাদের অনুশীলনীতে থাকবে আরও এরকম অনেক কিছু, সেগুলো ভালো করে প্র্যাকটিস করবে। তোমাদের পরিমাপের যে ফার্স্ট পার্ট, পরিমাপের ভিডিওর ওয়ান শটে যে ফার্স্ট পার্ট, সেটা কমপ্লিট, এখানেই শেষ করছি। তো নেক্সট ভিডিওতে তোমরা পাবে হচ্ছে বিভিন্ন এককগুলির মধ্যে সম্পর্ক। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড নাইট।